হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমাদের চ্যানেলে একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ারের জন্য ক্যালকুলাস 1। তোমরা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছো যে কোর্সটা কি হবে। তো এই কোর্সটা আমাদের পেইড কোর্স থাকবে। তো আমরা একদম শুরুতেই ফার্স্ট লেকচার 1 এ শুরু করি। লেকচার 1 একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমরা আসলে এই কনসেপ্টগুলোর সাথে আমরা ক্লাস 9-10 থেকে ইভেন ইন্টারমিডিয়েট থেকে পরিচিত। তো এই টপিকসগুলো আমরা ডিসকাস করব এবং এই টপিকসগুলোর উপর আসলে বেস করে পরবর্তী তোমার বেসিক কনসেপ্টগুলো ঠিক হবে। এখান থেকে খুব একটা মনে হবে যে কোয়েশ্চেন আসে না বা দরকার নাই। কিন্তু এই কনসেপ্ট আসলে না আসলেও এই কনসেপ্টগুলো জানতে হবে। অ্যাজ এ ম্যাথমেটিক্স স্টুডেন্ট হিসাবে এই কনসেপ্টগুলো পড়ে ফেলতে হবে। তো আমার সাজেশন থাকবে যে শুরুতে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করি, লিমিট দিয়ে শুরু করি। আমার সাজেশন থাকবে একদম শুরুতে আমরা চ্যাপ্টার 1 টা কমপ্লিট করব। তো চ্যাপ্টার 1 এ আমরা ১ম টপিকস হচ্ছে যে ফাংশন। এখন ফাংশনটা কি? ফাংশন বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো একটা প্রোগ্রাম। কিন্তু ম্যাথমেটিক্সে ফাংশন মানেই তো হচ্ছে যে প্রোগ্রাম না। তো ম্যাথমেটিক্সে এটাকে আমি প্রোগ্রামের সাথে কোরিলেট করতে পারি। ফাংশন মানে হচ্ছে যে আসলে একটা নিয়ম, রুলস। এখন রুলসটা কি? রুলসটা হচ্ছে যে ম্যাথমেটিক্সের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভেরিয়েবল কাউন্ট করি। তার সাথে এটা রিলেটেড করি। যে এতটুকু হলে এটা এতটুকু হবে। মানে ২ টা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা রিলেশন বিল্ড আপ করি, তখন সেটাই হচ্ছে ফাংশন। এখন রিয়াল লাইফে কি হয়? রিয়াল লাইফে একটা ছেলে আর একটা মেয়ে যদি বিয়ে হয়, তখনই সেটা কি হয়? বিয়ে হওয়ার পরেই তো মানে বিয়ের পরেই একটা অনুষ্ঠান হবে। ঠিক আছে? এখন এই অনুষ্ঠানটা এখন আবার সব ধরনের রিলেশনের তো আর বিয়ে হয় না, না? কিছু রিলেশন হচ্ছে বৈধ রিলেশন, কিছু আছে অবৈধ রিলেশন। এখন অবৈধ রিলেশনের আবার ফাংশন হবে না। তো ম্যাথমেটিক্স এর ফাংশনটাকে আমরা ওইভাবে ডিফাইন করার চেষ্টা করব। ফাংশন মানে হচ্ছে যে একটা রুলস। রুলসটা আমরা একদম শর্টকাটে যদি চিন্তা করি যে আমরা সাধারণত একটা সমীকরণ দিয়ে শুরুতে চিন্তা করি। সাপোজ মনে করো y equal to 3x প্লাস 4। তো এখানে x হচ্ছে যে একটা ভেরিয়েবল অ্যান্ড y ও একটা ভেরিয়েবল। মানে ২ টা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক। সম্পর্ক হচ্ছে কি, তুমি যদি x এর মান ইনপুট দাও, তাহলে তুমি কার মান পাবা? তুমি y এর মানটা পাবা। আবার x এর মান যদি বেশি দাও, তাহলে y এর মান বাড়তে থাকবে। সাপোজ তুমি x এর মান দিলা 2, তাহলে y এর মান কত হবে? 3 ইনটু 2 প্লাস 4 ইকুয়ালস টু 10। তাহলে x এর y টা ভ্যারি করে কার উপরে? x এর উপরে। আর এই পুরা টার্মটা হচ্ছে x এর একটা টার্ম। তখন এটাকে আমরা হয়তো লিখি y ইকুয়াল টু f অফ x। মানে y টা হচ্ছে কার ফাংশন? x এর ফাংশন। মানে x এর ভ্যালু দিলে তাহলে আমি y এর ভ্যালু পাবো। x এর ভ্যালু ইনপুট দিলে তাহলে আমি y এর ভ্যালু পাবো। এখন ফাংশন বুঝার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের আগে কাকৃষীয় গুণজ। এটার সাথে আমরা ক্লাস 9-10 থেকেই পরিচিত মোটামুটি সেট পড়তে গিয়ে। তারপর কাকৃষীয় গুণজ পড়ার পরে আমাদেরকে বুঝতে হবে যে রিলেশন বুঝতে হবে। অন্বয় বুঝতে হবে। অন্বয়ের পরে আমরা ফাংশনটা বুঝবো। তো ১ম এ আমরা কাকৃষীয় গুণজটা বলি। কাকৃষীয় গুণজ কি? যদি বলি হোয়াট ইস কাকৃষীয় গুণজ? হোয়াট ইস কার্টেসিয়ান প্রোডাক্ট? কার্টেসিয়ান গুণজ বললে আমরা খুব সহজে বলি যে 1-2 একটা সেট আছে। সাপোজ বি আর একটা সেট আছে। সাপোজ 3-4। তা আমরা বলি যে কি আসলে A ক্রস B মানে হচ্ছে 1-2 ক্রস 3-4। তখন আমরা কি বলি? আমরা খুব সহজে বলি 1 3 আমরা গুণও বলি কিন্তু এটা আসলে গুণ না। ঠিক আছে? আমরা অনেক সময় বলি যে বাচ্চাদেরকে পড়ানোর সময় বলে ফেলি যে ১ দিয়ে ৩ কে গুণ করবা। ভাগ্যিস কোনো বাচ্চা প্রশ্ন করে না, স্যার ৩ আর ১ গুণ করলে তো ৩ একে ৩ হওয়ার কথা। আপনি তো 1 আর কমা 3 লিখছেন। ইস! বাচ্চারা আসলে ভয়ে থাকে। ম্যাথমেটিক্স সাবজেক্টটা ভয়ের। তো ভয়ে থাকে বিদায় আবার অনেক সময় কিউরিয়াস থাকলে তখন অবশ্য বলে ফেলি। কারণ কিছু বাচ্চা আছে জাস্ট করার জন্য। তো তাদের এত কিছু না। তাদের বলতে 1 দিয়ে একবার 3, 1 দিয়ে একবার 4 এভাবে বলি। তারপর 1, 4, 2, 3, 2, 4। এখন এই যে আমি জিনিসগুলা লিখলাম, এটা আসলে কি? যে 1, 3, 1, 4 এটা আবার দরকার বা হইলে কেন? এখন দেশীয় গুণজের আমাদের ডেফিনিশন যদি জিজ্ঞেস করে যে দেশীয় গুণজের সংজ্ঞা কি? হ্যাঁ? তো সংজ্ঞা বললে কিন্তু আমরা যেটা বললাম যে কার্তেশীয় গুণজ আসলে কিভাবে করা হয়। এটা হচ্ছে যে প্রবলেমটা সলভ করার উপায়। কিন্তু যদি ডেফিনিশন বলে, ডেফিনিশনটা হচ্ছে কি A ক্রস B যদি A ও B দুটি অশূন্যক সেট হয়। আমি একদম বেসিক থেকে ডিসকাস করতেছি। তোমাদেরও কাজে লাগবে আশা করি। প্রাইভেট-টাইভেট পড়াবা।
বাচ্চাটা টিউশনি করা বা এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি। এটা মানে হচ্ছে যে এই ক্রস বি করলে এটা একটা সেট হবে। এটা একটা কি হবে? সেট হবে। কিন্তু সেটের সবগুলো উপাদান কি হবে? সবগুলো উপাদান হবে যে এক্স কমা ওয়াই আকারের। এটা আবার কি টাইপের উপাদান? এটা হচ্ছে যে ক্রমজোড় উপাদান। ক্রমজোড় উপাদান মানে কি? এগুলোকে বলা হয় টু ডাইমেনশনাল নাম্বার। টু ডাইমেনশনাল মানে এখানে একটা আমরা স্বাভাবিক মনে করো আমি লিখলাম 2। 2 দ্বারা শুধু 2 ই বুঝায়। এটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল নাম্বার, সিঙ্গেল নাম্বার। 3 দ্বারা শুধু 3 বুঝায়। কিন্তু 2, 3 লিখলে এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল নাম্বার। এখন এই টু ডাইমেনশনাল নাম্বার মানে এখানে প্রতিটা জিনিসকে প্রকাশ করতে হলে তোমার ২ টা নাম্বার লাগবে। যেমন কি? যেমন হচ্ছে যে আমরা যদি কার্তেশীয় গুণজ সরি কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, তাহলে দেখো এখানকার প্রতিটা পয়েন্টকে তোমার চিন্তা করতে হলে ২ টা নাম্বার লাগবে। এক্স অক্ষ বরাবর একটা নাম্বার এবং ওয়াই অক্ষ বরাবর নাম্বার। তাহলে এটা হচ্ছে 2, 3। তাহলে এখানকার এভরি পয়েন্টের আইডেন্টিফাই করতে হলে ২ টা নাম্বার দরকার হবে। তাহলে প্রতিটা নাম্বার এখানকার প্রতিটা পয়েন্ট, এভরি পয়েন্ট, প্রতিটা পয়েন্ট কিন্তু এক্স এর একটা মানের সাথে ওয়াই এর একটা মান রিলেশন। এক্স এর একটা মানের সাথে ওয়াই এর একটা মানের এটা যদি রিয়েল নাম্বার আর হয়, ওয়াই অ্যাক্সিসও যদি রিয়েল নাম্বার আর হয়, তাহলে এই পুরা স্পেসটাকে বলা হবে আর ক্রস আর। মানে আর ক্রস আর করলে তুমি একদম প্রত্যেকটা পয়েন্ট পাই যাবা। ঠিক আছে? তাহলে কার্তেশীয় গুণজ মানে হচ্ছে যে আসলে টোটাল রিলেশন। টোটাল টোটাল রিলেশন। টোটাল রিলেশন মানে কি? যে এখন টোটাল সম্পর্ক। যেমন আমি কি সেট নিলাম? 1, 2 আর 3, 4। এখন মনে করো আমি 1 একটা সেট নিলাম। দিস ইজ আওয়ার এ সেট অ্যান্ড বি আর একটা সেট নিলাম 3, 4। এখন এই ২ টা সেটের মধ্যে টোটাল আসলে কতগুলো সম্পর্ক স্থাপন হবে? সাপোজ 1 এর সাথে 3 এর একটা সম্পর্ক হইল, 1 এর সাথে 4 এর একটা সম্পর্ক হইল, 2 এর সাথে 3 এর একটা সম্পর্ক, 2 এর সাথে 4 এর একটা সম্পর্ক। তাহলে টোটাল কয়টা সম্পর্ক হলো? টোটাল টা সম্পর্ক হলো। এখন এই সম্পর্কগুলোকে আমি কিভাবে লিখতে পারি? 1, 3, 1, 4। আমরা আবার মনে রাখতাম যে দেশীয় গুণজের বেলায় বাইরে সেকেন্ড ব্র্যাকেট হবে, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে। আবার নিজেরাও মাঝে, মাঝে ভুলে যেতাম। কিন্তু আসলে কনসেপ্টটা বুঝতে হবে যে দেশীয় গুণজ কি? দেশীয় গুণজ হচ্ছে একটা ক্রমজোড়ের সেট। ক্রমজোড় সেট মানে হচ্ছে যে একটা সেটের মধ্যে টোটাল সম্পর্কের সেট। 1, 4, 2, 3, 2, 4। এটাই হচ্ছে আমার একটা সম্পর্ক। এই ২ টা সেটের মধ্যে সম্পর্ক। তাহলে ২ টা সেটের মধ্যে সম্পর্ক বের করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ যদি আমি টোটাল স্পেসকে, টু ডাইমেনশনাল স্পেসকে প্রত্যেকটা পয়েন্টকে যদি আইডেন্টিফাই করতে যাই, তাহলে এখানকার প্রতিটা পয়েন্ট হচ্ছে যে আর ক্রস আর। তোমরা অনেক জায়গায় দেখবা আর ক্রস আর বা অনেক সময় শর্টকাট আর স্কোয়ার লেখে, টু ডাইমেনশনাল। আবার আর কিউব হলে 3 ডাইমেনশনাল। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে কার্তেশীয় গুণজ দিয়ে টোটাল রিলেশন বের করা হয়। এখন সব রিলেশন তো কি না? সব রিলেশন তো বৈধ রিলেশন না। কিছু, কিছু অবৈধ রিলেশন আছে। এখন অবৈধ রিলেশন কি? ম্যাথমেটিক্স এর সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে সাপোজ মনে করো তুমি একটা মুভি ডাউনলোড করলা। এখন কি মুভি আসছে মার্কেটে? 'পুষ্পা 2'। হ্যাঁ? 'পুষ্পা 2' মুভি ডাউনলোড করলা। এখন ডাউনলোড করার পরে তুমি প্লে করলা। প্লে করার পরে একবার এটা এই মুভিটা চললো, আবার ওই মুভিটা চললো। এরকম হবে নাকি সবসময় 'পুষ্পা 2' ই চলবে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি ইনপুট যেটা দিচ্ছ সেটার আউটপুট কিন্তু সেম আসতে হবে। আমি একটা গান প্লে করলাম, এই গানটা একবার এই গানটা বাজে, আবার ওই গানটা বাজে। এরকম তো হবে না। যে গানটা আছে সেটার আউটপুট কিন্তু সেম থাকতে হবে। মানে সবসময় একই থাকতে হবে, ইউনিক থাকতে হবে। এখন মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিলাম। সাপোজ আমি মোবাইলের মধ্যে 5 প্রেস করলাম। এখন 5 প্রেস করার পরে স্ক্রিনে একবার 5 উঠে, একবার 6 উঠে। এটা হবে? এটা ইউজ করতে পারবা না তো তুমি। তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে? আমি ইনপুট যাই দিই না কেন সেটার আউটপুট কি থাকতে হবে? ইউনিক থাকতে হবে। তাহলে এখন মনে করো এরকম তাহলে ঘটনা কি আছে? যেমন আমি একটা ফাংশন লিখলাম। সাপোজ মনে করো y = √x। ঠিক আছে? এখন তুমি x এর ভ্যালু ইনপুট দিলে y এর ভ্যালু পাবা। ঠিক আছে? তো আমি x এর ভ্যালু 4 ইনপুট দিলাম। 4 ইনপুট দিলে এখন x এর ভ্যালু যদি 4 হয়, y এর ভ্যালু হয়ে যাচ্ছে +-2। তার মানে কি হইল? তার মানে হচ্ছে x এর ভ্যালু যদি 4 ইনপুট দিই, y এর কিন্তু ২ টা ভ্যালু আসছে। একবার +2 ও আসে, একবার -2 ও আসে। তাহলে এই রিলেশনটা, এটাও রিলেশন ঠিক আছে। রিলেশন হবে 4 2 আর একটা রিলেশন হবে 4 - 2। কিন্তু এটা কি হবে না?
এটা ফাংশন হবে না। তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও সেম জিনিস। সাপোজ আমি যদি আরেকটা সেট নিই, মনে করো একটা সেট নিলাম, অবশ্য মজা আছে। মনে করো ৩ টা মেয়ের নাম নিলাম। A, B, C, D, E, F। এটা হচ্ছে মনে করো মেয়ে, আর এটা হচ্ছে ছেলে। হ্যাঁ? এখন তোমার মনে করো A এর সাথে D এর সম্পর্ক, B এর সাথে E এর সম্পর্ক, C এর সাথে F এর সম্পর্ক। কোনো সমস্যা নাই। ফাংশন এক্সিস্ট করবে। আমি ফাংশন বলতে পারবো। কিন্তু তুমি যদি মনে করো আরেকটা জিনিস A, D, D, E, C, F। ঠিক আছে? এখন তুমি দেখলা যে কি A এর সাথে B এর সম্পর্ক, A এর সাথে E এর সম্পর্ক। মানে ইনপুট A দিলে আউটপুট একবার D আসে। মানে সোজা কথা যদি একটা মেয়ের আসলে ২ টা হাসব্যান্ড কিনা পসিবল না। যদিও এখন সায়েন্টিফিক্যালি ঠিক আছে তার ছেলে কার হবে সেটা আইডেন্টিফাই করতে পারতেছি। ডিএনএ টেস্ট করে করতে পারতেছি। কিন্তু আমরা যদি এমনি আমাদের আ সামাজিকভাবে যদি চিন্তা করি, একটা মেয়ের ২ টা স্বামী একসাথে পসিবল না। তাহলে একটা মেয়ের ২ টা হাসব্যান্ড কখনো কি না? পসিবল না। তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। এটা অনুষ্ঠানও হবে না। তো আমরা শর্টকাটে কি বলি? শর্টকাটে বলে যদি এটাকে রিলেশন হিসেবে লিখতে যাই AD, AE তারপর হচ্ছে যে CF। ঠিক আছে? আমরা শর্টকাটে বলি যে ১ম উপাদান যদি কি থাকে? ডাবল থাকে, এটা ফাংশন হবে না। এটা আসলে ১ম উপাদান ডাবল মানে ১ম উপাদান একই এলিমেন্টস এর A এর কিন্তু ২ টা আউটপুট। এর আউটপুট হচ্ছে D, আরেকটা আউটপুট হচ্ছে E। তার মানে একই জিনিস ইনপুট দিছো, সে একবার D আউটপুট দিবে, আবার E আউটপুট দিবে। তাহলে এটা তো পসিবল হবে না কখনো। এইজন্য এটা ম্যাথমেটিক্যালি কি হবে না? ফাংশন হবে না। কিন্তু একাধিক জিনিসের আউটপুট কিন্তু কি হইতে পারে? সেম হইতে পারে। এটা ছেলেদের জন্য আসলে ভালো। ছেলেরা চাইলে ২ টা বিয়ে করতে পারো। A, B, C। দেখো ম্যাথও কিন্তু আসলে সোসাইটি মেনে চলে। A এর সাপোজ A এর আউটপুট হচ্ছে D, B এর আউটপুটও D, C এর আউটপুটও E। তাহলে এটাকে যদি আমি ফাংশন রিলেশন হিসেবে লিখতে যাই, AD, B সরি BD অ্যান্ড CE। তো এই রিলেশনটা কি হবে? এই রিলেশনটা ফাংশন হবে। সোজা কথা হচ্ছে যে ফাংশন তখনই হবে না যে এই রিলেশনের ইনপুট একই থাকবে, কিন্তু আউটপুট কি থাকবে? আউটপুট একাধিক থাকবে। ফাংশন হওয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে সিঙ্গেল ইনপুটের জন্য মানে একই ইনপুটের জন্য একটাই মাত্র আউটপুট থাকতে হবে। ঠিক আছে? একাধিক আউটপুট পসিবল না। এখন আমরা সংজ্ঞাটা পড়লে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি সংজ্ঞাটা লিখে নিই। তারপর জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হবে। আমাদের লেখা শেষ। আমরা বলি এখন একটু পড়ি ফেলি। তাহলে আমাদের কি বলছে? যে যদি x ও y দুটি অশূন্যক সেট হয়, x ও y দুটি অশূন্যক সেট হবে। শূন্যক সেট মানে হচ্ছে যে মানে শূন্যক হইতে পারবে, নট এম্পটি সেট আরকি। if and y do not exist এবং f, f এরূপ একটা নিয়ম। f হচ্ছে যে এমন একটা নিয়ম হবে, এমন একটা রুলস হবে যে প্রত্যেক x belongs to capital X, এই স্মল x belongs to capital X এর জন্য একটি অনন্য মানে ইউনিক একটা মাত্র থাকবে আরকি। অনন্য বলে না, তুমি আমার অনন্য, তুমি আমার একমাত্র, এরকম টাইপের আরকি। y belongs to capital Y পাওয়া যায়। তবে f কে x সেট হইতে y সেটে একটি ফাংশন বলা হবে, যেটাকে f such that x tends to y প্রকাশ করা হয়। এটাকে এই রূপে প্রকাশ করা হয়। ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে আমরা আরেকটু এনালাইসিস করি। তাহলে x যদি একটা সেট হয় ক্যাপিটাল X, এখানকার প্রত্যেকটা যে আমরা ছোট হাতের A, B, C নিছি, এই সবগুলা হচ্ছে যে স্মল x। X ভ্যালু A হইতে পারে, B হইতে পারে, C হইতে পারে। মানে এলিমেন্টস অফ X নোটেড বাই স্মল x। ঠিক আছে? অ্যান্ড Y আরেকটা সেট ক্যাপিটাল Y। এখানকার আমরা যে D, E, F লিখছি, এখানকার সবগুলাকে বলা হয় স্মল y। মানে এগুলো হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টস গুলো ছোট হাতের দিয়ে প্রকাশ করা হয় এবং সেট গুলোকে বড় হাতের দিয়ে প্রকাশ। এখন প্রত্যেকটা x belongs to capital X মানে স্মল x belongs to capital X, every x belongs to capital X, there exist unique y belongs to capital Y মানে প্রত্যেকটা x এর জন্য একটা করে y থাকবে, একটা মাত্র y থাকবে। এর কিন্তু ২ টা আউটপুট থাকতে হবে। হয় D আউটপুট হবে অথবা F আউটপুট হবে। এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করব যে ফাংশন x থেকে y এর দিকে গেছে।
এই রুলসটা হচ্ছে যে f such that x tends to y। কারণ তুমি যদি ওয়াইটাকে এমনভাবে ডিফাইন করো যে আমি একটু আগে বললাম যে রুট এক্স, ওর মনে করো যে কোনো একটা বৃত্তের সমীকরণ, এটা কখনো ফাংশন হবে না। সাপোজ মনে করো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এটা যে ইকুয়েশন অফ সার্কেল। এখন এখানে যদি ওয়াই এর ভ্যালু বের করতে যায় তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স স্কোয়ার, সরি 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান তুমি যাই দাও না কেন ওয়াই এর ভ্যালু কি আসবে, প্লাস মাইনাস আসবে। আবার এটা যদি তুমি সার্কেল ড্র করো, এন্টার হচ্ছে 5, ঠিক আছে। কারণ এক্স এর প্রতিটা মানের জন্য এক্স এর মান 2 হলে সাপোজ এক্স এর মান হচ্ছে যে এখানে, তাহলে এটার জন্য ওয়াই এখানে একটা পাবা, ওয়াই নেগেটিভ একটা পাবা। মোট কথা হচ্ছে যে এক্স অক্ষের অপোজিটে যদি থাকে, এই পাশেও থাকলো এই পাশেও থাকলো, তখন হচ্ছে যে এর জন্য কি হবে না, এটা ফাংশন হবে না। কারণ বৃত্তের সমীকরণ, যত বৃত্তের সমীকরণ আছে এটা কেউ ফাংশন না, এটা সবসময় মাথায় রাখবা। তো এটা গেল আমাদের ফাংশনের ডেফিনেশন। এরপরে আমরা পরের কনসেপ্টে আসি, ডোমেইন। ডোমেইন খুব মজার জিনিস। ডোমেইন, কোডোমেইন অ্যান্ড রেঞ্জ। এই যে একটু আগে আমরা লিখলাম যে আমরা যে সার্কেল ড্র করলাম, তাহলে এক্স এর ভিতরে যে ইনপুট গুলো থাকবে, যে এফ সাজ দ্যাট, ফাংশনটা হচ্ছে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, ক্যাপিটাল ওয়াই। তাহলে এক্স এর যে এলিমেন্টস গুলা দ্বারা ফাংশনটা ডিফাইন্ড হবে, মানে যে ইনপুট দিলে ফাংশনটা কি হবে, ডিফাইন্ড হবে না, অসংজ্ঞায়িত হবে না, এই মানগুলোকে ডোমেন বলবো। সেগুলোকে সেট আকারে যদি প্রকাশ করি তাহলে এ বি সি হচ্ছে যে ডোমেন। এখন আউটপুট যারা থাকবে, আউটপুটকে, আউটপুট আছে যে মনে করে এখানে ডি, ই, এফ আছে, কিন্তু আউটপুট হচ্ছে যে বি, সি। তাহলে এখানে কোডোমেইন হচ্ছে যে, সরি রেঞ্জ হচ্ছে যে ডি, ই, এফ। আউটপুটটা হচ্ছে যে ডোমেইনের আউটপুটটা হচ্ছে রেঞ্জ, তাহলে রেঞ্জ হচ্ছে যে ডি, ই, এফ। আর সবসময় যে আউটপুটের যে ওয়াই সেটের মধ্যে যারা থাকবে তারা সবাই যে এক্স এর আউটপুট হবে ব্যাপারটা এরকম। দেখা যাবে যে মনে করো আমি একটা ফাংশন লিখলাম, y equal to লিখলাম x স্কোয়ার, হ্যাঁ। তো এখন ফাংশনটা ডিফাইন করলাম যে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এক্স ও রিয়েল নাম্বার, ওয়াই ও কি হলো, ওয়াই ও রিয়েল নাম্বার হলো। এখন তুমি এখানে এক্স এর মান যাই দেও না কেন ওয়াই অলওয়েজ পজিটিভ আসবে। তার মানে তোমার ইনপুটে সকল রিয়েল নাম্বার ঠিক আছে, কিন্তু আউটপুটে রিয়েল নাম্বার আছে, কিন্তু সবাই তো কার আউটপুট হবে না, এক্স এর আউটপুট হবে না। এক্স এর আউটপুট হবে যে শুধুমাত্র পজিটিভ নাম্বার। তাহলে পজিটিভ নাম্বার গুলো হচ্ছে শুধু রেঞ্জ, আর টোটাল রিয়েল নাম্বারটা হচ্ছে যে আমার হচ্ছে কোডোমেইন। তাহলে কোডোমেইন হচ্ছে যে টোটাল সেটটাকে আমরা বলবো কোডোমেইন, আর হচ্ছে যে টোটাল ওয়াই সেটটা হচ্ছে কোডোমেইন। আর ওয়াই সেটের মধ্যে তারা যারা এক্স এর আউটপুট হবে, ডোমেনের আউটপুট হবে, তারাই হচ্ছে যে রেঞ্জ। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। এরপরে এখানে ডেফিনিশন লিখে দিলে লিখে দিতে পারি, ডেফিনিশন লিখতে পারি। আচ্ছা আমি ডেফিনিশনটা লিখিয়ে দিচ্ছি। সংজ্ঞা দিছে, সংজ্ঞা টঙ্গা দেয় নাই, আচ্ছা থাক লাগবে না। এরপরে আমরা একটা মজার জিনিস করবো, আমাদের আসলে সবসময় লাগবে, যে ব্যবধি, ইন্টারভেল। তো ব্যবধি, ব্যবধি, এখন এই ব্যবধি পড়ানোর আগে আমি সবসময় একটা কোশ্চেন করে অলওয়েজ করি, যে ক্লাস 9-10 এর ক্ষেত্রেও করি, কলেজের ক্ষেত্রেও করি। সেটা হচ্ছে যে আমি যদি বলি 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, এর ভিতরে কতগুলো নাম্বার আছে, গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1, এক্স এর মান 1 থেকে বড়, অ্যান্ড এক্স লেস দেন 2। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান 1 থেকে বড় আবার 2 থেকে ছোট। আমি বলবো যে ভিডিওটা পজ করে জাস্ট তুমি ইমাজিন করো, তাহলে তোমার আসলে কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা তুমি আইডেন্টিফাই। এখন পজ করে ইমাজিন করছো, যারা যারা পারছো তারা ভেরি গুড, আর যারা পারো নাই তারা বুঝতে হবে যে তাদের কনসেপ্টটা এখনো কি হয় নাই, ঠিক হয় নাই। তো 1 থেকে বড় 2 থেকে ছোট, এর ভিতরে কিন্তু যদি আমি বলি যে আমি তো কি নাম্বার সেটা বলে নিই। আমি যদি বলতাম 1 থেকে বড় 2 থেকে ছোট, যদি বলি যে পূর্ণ সংখ্যা, তাহলে কোনো পূর্ণ সংখ্যা নাই। এখন আমি যদি বলি যে রিয়েল নাম্বার, 1 থেকে বড় 2 থেকে ছোট রিয়েল নাম্বার কতগুলো আছে, তাহলে অনেকে চিন্তা করছো 10টা, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5।
তার মানে সেটা তাহলে কিন্তু 0.000 1.000000025 এটাও কার ভিতরে আছে? এটাও 1-2 র মধ্যে আছে। মানে আমি যদি একটা রিয়েল নাম্বার লাইন ড্র করে দেখাইতে যাই, সাপোজ 1, 2, এই 1 থেকে বড় 2 র মধ্যে। এখানের মধ্যে কত নাম্বার আছে? কোটি, 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 কোটি। এটা দেখবা যে তোমরা পড়বা। এটা আসলে আনকাউন্টেবল। ওকে? 1 থেকে বড়, 2 থেকে ওপেন ইন্টারভ্যাল। এটা হচ্ছে আনকাউন্টেবল। তুমি কাউন্ট করে শেষই করতে পারবা না। তাহলে এখানের মধ্যে যদি আমি বলি যে 1 থেকে বড়, 2 থেকে ছোট, রিয়েল নাম্বার কতগুলো আছে? কোটি, 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 কোটি নাম্বার আছে। এখন এই নাম্বারগুলো ডিফাইন করার জন্য আমরা সাধারণত যে একটা ডিসক্রিয়েট সেট, আমরা যে সেট যে এক্সপ্রেস করি 1, 2, 3, 3, এটা হচ্ছে ডিসক্রিয়েট। এটা হচ্ছে জাস্ট শুধু 1, জাস্ট 2। কিন্তু আমরা মনে করো 1 থেকে 2 পর্যন্ত সবগুলা নাম্বারকে ডিফাইন করব। হ্যাঁ? 1 থেকে 2 পর্যন্ত যতগুলা নাম্বার আছে, সবগুলা নাম্বারকে আমরা ডিফাইন করতে চাইবো। সবগুলা নাম্বারকে আমরা কাউন্টে আনতে চাইবো, হিসাব করতে চাইবো। তখন আমাদেরকে এই ব্যবধি জিনিসটা ইউজ করতে হবে। এই ব্যবধি জিনিসটা ইউজ করব। এখন ব্যবধির মধ্যে তাহলে ৩-৪ ধরনের ব্যবধি আছে। তাহলে এই জিনিসটা তাহলে একটা জিনিস হইতে পারে, আমি একটা করে দেখাই। ফার্স্ট ওয়ান হচ্ছে যে x এর মানটা 1 এর সমান, 1 থেকে বড় এবং 2 এর সমান 2 থেকে ছোট। তাহলে এটা যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, রিয়েল নাম্বার লাইনে চিন্তা করতে যাই, 0, 1, 2। তার মানে 1 ও এক্সিস্ট করে। এজন্য 1 টাকে আমরা একটা বৃত্ত দিয়ে ভরাট করব। 2 ও এক্সিস্ট করে, 2 টাকে একটা বৃত্ত দিয়ে ভরাট করব। তাহলে এই জায়গাটা আমরা ওভার মার্কিং করব। 1 এর সমান অথবা 1 থেকে বড়। 2 এর সমান অথবা 2 থেকে। এখন এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করা হয়। 1 থার্ড ব্র্যাকেট দিয়ে 1, 2। এটাকে বলা হয়, এই পাশেও আমার বদ্ধ, মানে 1 এক্সিস্ট করতেছে। এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। কি বলা হয়? বদ্ধ ব্যবধি অথবা ক্লোজ ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজড ক্লোজড ইন্টারভ্যাল। এখন ঘটনা আরেক রকম হইতে পারে। ঘটনা 2 হচ্ছে কিরকম হইতে পারে? আমরা এ বি দিয়ে লিখতে পারি। এ এক্সিস্ট করে না, বাট বি এর সমান। তাহলে যদি আমরা রিয়েল নাম্বার লাইনে ড্র করতে যাই, এই পাশেও নিতে পারি, সমস্যা নেই। 0 এ, একটা হচ্ছে বি। ঠিক আছে? এখন এ তো এক্সিস্ট করে না। এজন্য এ এর বৃত্তটা এভাবে খালি রাখবো। আর বি এর বৃত্তটাকে আমরা ভরাট করে দিব। তাহলে নাম্বারটা হচ্ছে এ এর ঠিক পর থেকে। মনে করো 1 এর ঠিক পর থেকে। কিন্তু কত পর থেকে? I don't know, আমি জানি না যে 1 এর ঠিক কতটুকু পরে যাবে। 1 এর ঠিক পর থেকে 2 এর সমান পর্যন্ত। তাহলে এটাকে বলব যে খোলা বদ্ধ ব্যবধি। ফার্স্ট হচ্ছে যে খোলা হচ্ছে যে ওপেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন বোঝায়। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ বোঝায়। ঠিক আছে? আবার এটাকে অনেক সময় এভাবেও লেখে, উল্টা থার্ড ব্র্যাকেট দেয় ওপেন বোঝানোর জন্য। এভাবেও দেখতে পারো তোমরা বইয়ের মধ্যে। ২ টা ওয়েতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে যে এটাকে বলা হয় খোলা বদ্ধ ব্যবধি। মানে এই পাশটা লেফট হ্যান্ড সাইড ১ম টা খোলা, এরপর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে যে বদ্ধ ব্যবধি। ঠিক আছে? মানে এটার থেকে যত মান আছে এ আছে, কিন্তু এতে ধরছি আমরা, একে ধরবো। কিন্তু এর ঠিক কতটুকু পর থেকে যে হিসাব হবে সেটা আমি জানি না। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা ব্যবধি দেখব। নাম্বার ৩, এ ক্লোজ বাট বি ইজ ওপেন। তাহলে কিরকম হবে? তাহলে আমরা যদি গ্রাফটাকে চিন্তা করি, এ, বি, এ হচ্ছে ক্লোজ। তাহলে এর সার্কেলটা আমরা ভরাট করে দিলাম। বি সার্কেলটা হচ্ছে ওপেন থাকবে। তাহলে বি পর্যন্ত যায় না। তাহলে এটাকে আমরা ডিফাইন করব কিভাবে? এটাকে আমরা ডিফাইন করব এ ক্লোজ, কমা বি হচ্ছে ওপেন। আশা করি বুঝতে পারছো। মানে বি টা এক্সিস্ট করে। এগুলো 9-10 এর পড়া। 9-10 এ ছিল, মেবি ইন্টারমিডিয়েট এ তো ছিলই। এরপরে নাম্বার 4। কোর্সে যেহেতু আছে সেজন্য আমি কন্টিনিউ করে যাচ্ছি। এরপর হচ্ছে ২ টাই খোলা ব্যবধি। সাপোজ a less than x, b less than x less than b, a less than x less than b। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে দেখাতে যাই, রিয়েল নাম্বার লাইনে সংখ্যা রেখা যদি দেখাতে যাই, a ও ওপেন, b ও ওপেন। এর ঠিক এই জায়গার মানগুলো আছে। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? a, b এভাবেও লিখতে পারো, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারো।
এটাকে বলা হবে খোলা, খোলা ব্যবধি। এটাকে বলা হবে কি? খোলা, খোলা ব্যবধি। মানে লেফট হ্যান্ড সাইডে খোলা, রাইট হ্যান্ড সাইডে খোলা। এর ঠিক পর থেকে হিসাব হবে। কিন্তু কতটুকু পরে আমি জানি না। T এর ঠিক আগে ক্লোজ হবে। কিন্তু কতটুকু আগে ক্লোজ হবে? আমি জানি না। আমি আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। এই কনসেপ্টটা আমাদের পরবর্তী অনেকগুলা ডোমেইন রেঞ্জ পড়ার জন্য কাজে লাগবে। আমরা এরপরে পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি। এখন আসি আমাদের ডোমেইন। ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে যে চারণস্থল। বাংলা হচ্ছে যে চারণস্থল। চারণস্থল মানে হচ্ছে যে মাঠ আরকি, মাঠ। এটাকে আমার টিচার বোঝানোর সময় একটা সুন্দর এক্সাম্পল দিছিল। তো সেটা হচ্ছে যে কিরকম? যে সাপোজ মনে করো একটা বিশাল মাঠ আছে। ঠিক আছে? তো মাঠের মধ্যে মনে করো একটা খুঁটি দিয়ে একটা গরু বাঁধা আছে। এখন দেখবা যে কি গরু কি করতেছে? গরু তার বাউন্ডারির মধ্যে যতটুকু সম্ভব যে মানগুলা খাচ্ছে। মানগুলা সেই ঘাসগুলা খাচ্ছে আরকি। ঘাসগুলা মানে হচ্ছে ফাংশনটা আমার এর মানগুলা নিচ্ছে। ঠিক আছে? কিন্তু দেখা যাবে যে গরু কিছু, কিছু জায়গায় অনেক ঘাসগুলা দেখবা যে খুবই তাজা, তাজা, তাজা আছে। কিন্তু দেখা যাবে যে গরু এই ঘাসগুলা খাচ্ছে না। কেন খাচ্ছে না? গরু খাচ্ছে না কারণ হচ্ছে যে এই মানগুলা খাইলে ঘাসগুলা মান বলে ফেলি। এই ঘাসগুলা খাইলে গরু অসুস্থ হয়ে যাবে। কারণ কি? এখানে আরেকটা গরু দেখা যায় যে এখানে বাথরুম করে গেছে। ঘাসগুলো দেখতে খুবই সুন্দর, সবুজ, তাজা। কিন্তু তারপরে গরু খাচ্ছে না। তো আমাদের কোনো ফাংশনে মনে করো সাপোজ একটা ফাংশনে f of x equal to x স্কোয়ার প্লাস 5 x এর একটা মান দিলে সে y টা আউটপুট দিবে। ঠিক আছে? f of x মানে হচ্ছে y। y কে আমরা f of x দিয়ে লিখতে পারি। তো y এর ভ্যালুটা হচ্ছে যে আমার x এর ভ্যালু দিলে y এর ভ্যালুটা পাবো। x এর ভ্যালু দিলে y এর ভ্যালুটা পাবো। কিন্তু দেখা যাবে যে কিছু, কিছু x এর ভ্যালু দিলে y এর ভ্যালু পাওয়া যাবে না। মানে হচ্ছে যে গরু এই ঘাসটা খাইতে পারবে না। যেইটা খাইলে গরু অসুস্থ হয়ে যাবে সে ডোমেইন হবে না। বাকি যত বাউন্ডারি আছে, যত মান আছে সবগুলা মান হচ্ছে তার ডোমেইন। মানে এই ডোমেইনের কনসেপ্ট বুঝতে গেলে এখানে টোটাল ৪ ধরনের ফাংশন আছে। এই ৪ ধরনের ফাংশন যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে যেকোনো কিছুর ডোমেইন এরপরে জিনিসগুলোকে কম্বাইন করা হয়। বইতেও আছে সুন্দর করে ক্লাসিফাই করে দেওয়া আছে। আবার আমরা প্রবলেম সলভ করতে গেলেও কোনো বলা লাগবে না। তো আমরা এই জিনিসগুলো একটু বিস্তারিত আলোচনা করলে এরপরে দেখবা যে বইয়ের প্রবলেম হচ্ছে পান্তা ভাত হয়ে গেছে। এগুলা এটা যদি কনসেপ্ট বুঝে যেতে পারো দেখবা যে আর কিছুই লাগবে না। তো এখন এক্স কোন, কোন জায়গায় ম্যাথের মধ্যে কোন, কোন জায়গায় x এর মান ডিফাইন্ড হয়ে যাবে, x এর মান দিলে y আনডিফাইন্ড হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা দেখতে হবে। তো আমাদের সবচেয়ে ৪ ধরনের ফাংশনের মধ্যে একদম ফার্স্ট ফাংশন হচ্ছে যে বহুপদী ফাংশন। বহুপদী বা পলিনোমিয়াল। বহুপদী। বহুপদী মানে কি? বহুপদী মানে কি বহুপদ আছে যার? না, বহুপদী মানে বহুপদ আছে যার তাকে বহুপদী বলে না। আমি জানি না বাংলা একাডেমি এরকম নাম করার কারণে আমাদের ছোটবেলায় হচ্ছে যে অনেক ভুল পড়াশোনার মধ্যে চলে গেছে। যে এটাই বোঝানোর জন্য ও আচ্ছা বহুপদী তার মানে অনেকগুলো পদ আছে যা তাকে বহুপদী বলে। বহুপদী হচ্ছে যেকোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এ মানে বীজগাণিতিক রাশির যদি চলকের পাওয়ার, চলকের ঘাত ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হয়। এক পদ হইলেও সেটা বহুপদী হইতে পারে। সাপোজ আমি একটা রাশি লিখলাম স্কোয়ার প্লাস 5x প্লাস 7 তাহলে এখানে আমার ভেরিয়েবল কে? আমার ভেরিয়েবল হচ্ছে যে x এখানে x এর পাওয়ার কি 2 এখানে হচ্ছে 1 x এর পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। ইন্টিজার অ্যান্ড পজিটিভ নাম্বার হইতে হবে। ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হলে ওই ধরনের বীজগাণিতিক রাশিকে বহুপদী রাশি বলে। সেটা যদি তুমি সিঙ্গেল 5x স্কোয়ার বলো, ঠিক আছে? এটাও কিন্তু একটা বহুপদী রাশি। ঠিক আছে? জাস্ট 5x স্কোয়ার। বা লিখলাম শুধু x, এটাও কিন্তু একটা বহুপদী রাশি। ঠিক আছে? তার মানে বহুপদ আছে যার তাকে বহুপদী বলে এই চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। তারা যাদের মাথায় আছে আরকি। আর যাদের মাথায় আসে নাই তারা তো ভালো, তারা জানো। আচ্ছা এটা 9-10 এর কনসেপ্ট। এখন যেকোনো বহুপদী হচ্ছে পৃথিবীর একমাত্র ভদ্র ফাংশন, ভালো ফাংশন। এটাকে আমি সবসময় জেন্টলম্যান বলি। কারণ হচ্ছে যে ভদ্রলোক মেহমান গেছে কারো বাসায় যা খাইতে দিছে সে তা খাবে। তো মানুষ আছে না, "না আমি এটা খাই না, এটা দিয়ে খাবো না, এটা দিয়ে না।" এই ধরনের মেহমানগুলো নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই। তো বহুপদী হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভদ্র ফাংশন, ভদ্র গেস্ট। তাহলে গেস্ট হচ্ছে যে সে কি করে? যে এক্স এর যেকোনো মান দিলে সে ডিফাইন্ড হবে। মানে এক্স এর মান যাই দাও না কেন, এক্স এর মান পজিটিভ দাও, নেগেটিভ দাও, এনিথিং, এনি ভ্যালু দিলে এই বহুপদী ফাংশন হচ্ছে টোটাল রিয়াল নাম্বার। ডোমেইন হচ্ছে বহুপদী ফাংশনের ডোমেইন হচ্ছে যে টোটাল
এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি। ইনফিনিটির সময় সবসময় হচ্ছে খোলা ব্যবধি, ওপেন ইন্টারভ্যাল। কেন ওপেন ইন্টারভ্যাল? কারণ ইনফিনিটি কততে ইনফিনিটি কাউন্ট হইছে, ইনফিনিটি জানি না। আমি একটা কোশ্চেনও করে যাই, তোমরা জানাবা। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইকুয়াল টু হোয়াট? অ্যান্ড ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কিন্তু এই জিনিসটা তোমরা আমাকে কমেন্টসে জানাবা। তাহলে ১ নাম্বার গেল। আমরা যখনই দেখব বহুপদী, বহুপদীর জন্য মেইন কন্ডিশন কি? মেইন কন্ডিশন হচ্ছে চলকের পাওয়ার ঘাত ধনাত্মক এবং ইন্টিজার পূর্ণ সংখ্যা হইতে হবে। ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। চলকের পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হলে ওই বীজগণিত রাশিকে আমরা বহুপদী বলবো। ঠিক আছে? কিন্তু বহুপদী হচ্ছে যে সবচেয়ে জেন্টলম্যান, যে সবচেয়ে জেন্টল গেস্ট। তুমি যা খাইতে দিবা সে তাই খাবে। এক্স এর সকল মানের জন্য সে ডিফাইন্ড হবে। এটা আমরা মনে রাখলাম। এরপরে আমার আরেকটা জিনিস দেখি, আরেকটা ফাংশন দেখি। যে একটা ফাংশন, এটাকেও আমার স্যার সুন্দর একটা নাম দিত। আমার স্যার বলতো যে মুচির ফাংশন। তো এই জিনিসটা আমারও খুব পছন্দ হয়েছে। সাপোজ 2x প্লাস 3 x প্লাস 5। ঠিক আছে? x প্লাস 5 এরকম ফ্র্যাকশন আকারে থাকবে, মানে ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশন থাকে, তখন আমার স্যার এটাকে বলছে মুচির ফাংশন। মুচির ফাংশন কেন? তুমি মুচির সামনে দিয়ে যাও, অনেক দামি জামা কাপড় পরে যাও, সুটেড বুটেড হয়ে যাও, কিন্তু মুচির সামনে দিয়ে যখন হেঁটে যাবা, দেখবা যে মুচি তোমার পায়ের দিকে তাকাইছে। জুতা কি ছিঁড়ে গেছে? জুতা কি পালিশ করছো? নতুন জুতা পরছো? নাকি প্লাস্টিকের রেক্সিন টাইপের জুতা পরছো? কারণ জুতা মুচির কাজ হচ্ছে নিচের দিকে তাকানো। তোমারই কাজ হচ্ছে যে এই যখনই ভগ্নাংশ ফাংশন দেখবা, তুমি দেখবা যে নিচের দিকে তাকাবা। তাহলে নিচে কি আছে? তাহলে আমাদের সামথিং ডিভাইডেড বাই 0 হচ্ছে যে আনডিফাইন্ড। কোনো কিছুকে কখনোই আমরা 0 দ্বারা কি করতে পারবো না? ডিভাইড করতে পারবো না। আনডিফাইন্ড না বুঝো আমার চ্যানেলে ডিফাইন্ড, টার্মিন্যান্ট অ্যান্ড ইনফিনিটি এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও করা আছে। তোমরা চাইলে দেখতে পারো, কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে। আচ্ছা, তো কোনো কিছুকে কখনো কি দ্বারা ভাগ করা যায় না? 0 দ্বারা করা যায় না। কেন ভাগ করা যায় না? কারণ থাকলো, না জানলে কোশ্চেন করবা। আমি কোন একটা ভিডিওতে, ওই ভিডিওটাতে খুব সুন্দর করে বলছি কেন ভাগ করা যায় না, একটু দেখে নিবা। আবার তার লেন্দি করতে যাচ্ছি না। আচ্ছা, এখন কাজ হচ্ছে যে যখনই আমরা ভগ্নাংশ ফাংশন দেখবো, দেখবো যে নিচের দিকে তাকাবো। নিচে কি আছে? আমার নিচে আছে x প্লাস 5। তাহলে এর মান 0 হইতে পারবে না। x এর কি মান বসাইলে, তাহলে আমার নিচে কি আছে? আমার নিচে আছে যে x প্লাস 5। এখন x এর মান যদি তুমি -5 বসাও, তাহলে আল্টিমেটলি কি হয়ে যাচ্ছে? 2 ইনটু 5 -5 প্লাস 3 -5 প্লাস 5, উপরে হচ্ছে -7 আর নিচে হচ্ছে 0। তার মানে নিচে কি চলে এসেছে? 0 চলে এসেছে। তাহলে x সব মান নিবে। x হারামজাদা শুধু -5 টাকে নিতে পারবে না। তাহলে সে সব ঘাস খাইতে পারবে। শুধু -5 নাম্বার ঘাসটা সে খেতে পারবে না। তখনই ফাংশনটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই ধরনের ফাংশন যখন দেখব, তখনই ভগ্নাংশ যখন দেখব, আমাদের ফার্স্ট থাকবে যে মুচির মতো এর দিকে তাকাবো। তো নিচের ফ্র্যাকশনটা, নিচের হরটা যেন কি না হয়? 0 না হয়। তাহলে এটার হচ্ছে যে সব নাম্বার সে নিতে পারবে, বাট এক্স তাকে খাইতে পারবে না, সে নিতে পারবে না, -5 কে নিতে পারবে না। গরু বলাতে সব খাওয়ার মধ্যে চলে আসতেছে। তো ওমেন ইকুয়ালস টু টোটাল রিয়েল নাম্বার থেকে 5 টা বাদ যাবে। সিঙ্গেল নাম্বারকে যখন একটা সিঙ্গেল নাম্বার বুঝাবো, তখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আর যখন কন্টিনিউয়াস নাম্বার বুঝাবো, যে 1 এর পরে কত আছে? 1.00001 002, জাস্ট পরের পয়েন্ট, জাস্ট পরের পয়েন্ট, তখন হচ্ছে আমরা ইন্টারভ্যাল বুঝাবো। আর এটা হচ্ছে যে সিঙ্গেল নাম্বার এক্সপ্রেস করার জন্য শুধু অনলি 5। একে ডিসক্রিয়েট সেট বলতে পারি। আর ওই সেটগুলোকে আমরা বলবো যে, যে ব্যবধি দিয়ে ওগুলোও সেট, ওগুলো হচ্ছে কন্টিনিউয়াস সেট। এরপরে আমাদের আসলে 2 নাম্বার ফাংশন শেষ। এরপরে আমরা নাম্বার 3 তে যাই। f of x equal to লগারিদম ফাংশন 2x plus 1, পেজ দিতে পারি এনিথিং, 2x 10 দিই বা এ দিই। তাহলে এটা জানতে হইলে আমাদের ফার্স্ট হচ্ছে লগারিদমের কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট হচ্ছে কি? লগারিদমের কনসেপ্টটা কি? যে লিখি যে সাপোজ লগ 10 100, এটা দ্বারা আসলে কি বুঝি? কেন আমাদের আসলে লগারিদম দরকার হইলো? আশা করি তোমরা জানো, তারপর না জানলে বলবা। তো লগ এর মানি হচ্ছে যে একটা পাওয়ার, মানে হচ্ছে বেস এর উপরে
যে লগটা আসলে কি প্রোভাইড করে? লগটা আসলে আমাকে পাওয়ার প্রোভাইড করে। এই পুরাটা হচ্ছে 2 কার পাওয়ার? 10 এর পাওয়ার। এটাকে হচ্ছে আর্গুমেন্ট বলে। বাংলায় কি বলে জানি না। 100 টা হচ্ছে আর্গুমেন্ট। এখন মনে করো আমি বললাম 10 100 মানে হচ্ছে 2 তার মানে হচ্ছে যে 10 এর উপরে পাওয়ার 2 দিলে 100 হবে। জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি 10 স্কয়ার ইকুয়াল টু 100। এখন আমি যদি তাহলে লগ আমাকে কি প্রোভাইড করে? এই পাশে লিখে ফেলি একটু। জি। লগ আমাকে কি প্রোভাইড করে? লগ আমাকে পাওয়ার প্রোভাইড করে। কার পাওয়ার প্রোভাইড করে? 10 এর পাওয়ার প্রোভাইড করে। ঠিক আছে? এখন আমরা যদি একটু এক্সপ্লেইন করতে যাই, সাপোজ 10 স্কয়ার। 10 স্কয়ার মানে 100। ওকে? 10 টু দি পাওয়ার 1, 10। 10 টু দি পাওয়ার 0, 1। 10 টু দি পাওয়ার -1 তাহলে কি হচ্ছে? 10 টু দি পাওয়ার -1, 1/10 তার মানে 0.1। 10 টু দি পাওয়ার -2, 0.002। তাহলে এই দেখো এই 100 টা হচ্ছে যে আর্গুমেন্ট মানে লগের ভিতরে থাকবে 100, 1, 2.1, 0.2। তাহলে তুমি 10 এর বেসের উপরে পাওয়ার যাই দাও না কেন, পজিটিভ নাম্বার দিলাম, 1 পজিটিভ নাম্বার, 2 0, 0 পজিটিভও না নেগেটিভও না, -1 দিলাম, -2 দিলাম। কিন্তু পাওয়ার যাই দাও না কেন, আউটপুট কত আসতেছে? আউটপুট অলওয়েজ পজিটিভ এবং গ্রেটার দ্যান 0। তাহলে লগের ভিতরে এই যে জিনিসটা থাকবে এখানে পাওয়ার তুমি যাই দাও না কেন, এটার ভিতরে আর্গুমেন্টটা অলওয়েজ কি আসবে? ধনাত্মক আসবে। এই কনসেপ্টটা বুঝলে মোটামুটি ঠিক আছে। তাহলে লগের ভিতরে আর্গুমেন্ট অলওয়েজ কি হবে? অলওয়েজ গ্রেটার দ্যান লগের ভিতরে যাই থাকুক না কেন, আমার ফাংশনটা তাহলে এখানে ফাংশন কি আছে লগের ভিতরে? লগের ভিতরে আছে 2x প্লাস 1। তাহলে 2x প্লাস 1 পেন চেঞ্জ করি। 2x প্লাস 1 গ্রেটার দ্যান 0 ইকুয়াল না, ইকুয়ালও হইতে পারবে না। এটা কখনো 0 ও হবে না। তুমি পাওয়ার যাই দাও না কেন, পজিটিভ দাও, হাজার, হাজার দাও। 10 এর উপরে পাওয়ার 1 কোটি দাও। ঠিক আছে? 1 কোটি দিলে একটা বড় একটা নাম্বার আসবে। 10 এর উপরে পাওয়ার -1 কোটি দাও। ঠিক আছে? তাও দেখবে 0.0001 কোটি। পরে গিয়ে 1 আসবে। পাওয়ার ধনাত্মক দাও, ঋণাত্মক দাও, পাওয়ার 0 দাও, 10 এর উপরে পাওয়ার যাই দাও না কেন, আনসার সবসময় কি আসবে? পজিটিভ আসবে। লগের ভিতরে যে জিনিসটা থাকবে এটা অলওয়েজ গ্রেটার দ্যান কি হবে? গ্রেটার দ্যান 0 হবে। তাহলে x এর মান যদি এখন অসমতার মতো ইউজ করি, x গ্রেটার দ্যান -1, x গ্রেটার দ্যান -1/2। ঠিক আছে? তাহলে x এর মান এখানে কত হইতে হবে? -1/2 থেকে বড় হইলে tan এটার মান 0 থেকে বড় আসবে। তুমি যদি অন্য একটা মান নিয়ে বসায় দেখতে পারো। -1/2 না বসে -1/2 থেকে বড় কি -1 নিলে দেখবা ঠিক আছে। -1 নাও। -1/2 থেকে বড় সরি -1 না। তুমি 0 নাও। তা আমার ডোমেইনটা হবে এটা যদি 1 0 হয়, -1/2 হয়, তাহলে আমার ডোমেইন হবে -1/2 থেকে বড়। -1/2 থেকে -1/2 ও হবে না। -1/2 বসালে দেখবা যে 0 হয়ে যাচ্ছে। ঠিক -1/2 এর পর থেকে যেকোনো মানের জন্য একটা ফাংশন পাবে। তুমি ক্যালকুলেটরে এমনি যদি দেখো লগ দিয়ে -2 দিয়ে দেখো তোমার ক্যালকুলেটরে দেখবা যে ডিফারেন্ট আসতেছে। এমনি এটা বের করা যাবে। সেটা আরেকটু কমপ্লেক্স নাম্বার চলে আসবে। পরবর্তীতে কখনো দরকার হলে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস করবা। তাহলে আমি সেটা নিয়ে এক্সপ্লেইন করব। আসলে অনেক সময় হচ্ছে যে কোর্সের মধ্যে থাকলে তো জিনিসগুলো এক্সপ্লেইন করতে গেলে আবার কোর্সটা বড় হয়ে যাবে, আবার অনেকে বিরক্তও হয়ে যেতে পারো। আবার যারা জানো তারা বিরক্ত হয়ে যাবা, যারা জানো না তারাও বিরক্ত হয়ে যেতে পারো। তো যারা আসলে এক্সট্রা জানার দরকার আছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা বা আমাকে নক দিলেও হবে। আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে পোস্ট করলে হবে। আমাদের তো Facebook পেজ আছে, ওখানেও জানাইতে পারো। তারপর আমার নাম্বারও দেয়া থাকবে। যেকোনোভাবে। আসলে হচ্ছে যে এখন জ্ঞান অর্জনটা খুব সহজ। তোমার জাস্ট হচ্ছে যে তৈয়ার হওয়া, শিখার একটা ইচ্ছা। যে আমি শিখতে চাই, আমি জানতে চাই কেন? জাস্ট কোয়েশ্চেন করা। জাস্ট মাথার মধ্যে কোয়েশ্চেন আনে এটা কেন হবে? এটা কেন হবে? কেউ আনসার করা লাগবে না। নেচার তোমাকে আনসার খুঁজে বের করবে। একটা নির্দিষ্ট টাইমের পরে। হয়তো আজকে না হলে কালকে না হয় পরশু। তুমি আনসার খুঁজে পাবাই পাবা। আচ্ছা। তো আমাদের তাহলে কনসেপ্ট হচ্ছে কি? লগ এর ভিতরে যা থাকবে তা অলওয়েজ তাহলে এটার ডোমেইন রেঞ্জটা কি হবে? -হাফ থেকে বড়। তাহলে আপ টু কত পর্যন্ত? প্লাস ইনফিনিটি। আর এইদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে? তাই আমরা ডোমেইন লিখতে পারি। ডোমেইন ইস -হাফ থেকে বড়। তো আমরা চাইলে একটু সুন্দর করে লিখতে পারি। such that x belongs to real number such that x greater than -হাফ অথবা এটাকে যদি আমরা সেট হিসেবে লিখতে চাই, -হাফ কিন্তু এক্সিস্ট করে না।
ওপেন ইন্টারভ্যাল আপ টু ইনফিনিটি, ইনফিনিটিও এক্সিস্ট করে না। তো ইনফিনিটি আই ডোন্ট নো, তাহলে ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল। এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের আরেক ফাংশন আছে, এটা মনে হয় ৩ নম্বরে দেওয়া দরকার ছিল। রুট, স্কোয়ার রুট ফাংশন আর 4 f of x equal to স্কোয়ার রুট সামথিং 2x প্লাস 1। তাহলে স্কোয়ার রুট ফাংশন হলে এই ফাংশনটা 0 হইতে পারবে। তুমি ক্যালকুলেটর ট্রাই করলে জিনিসটা বুঝবা। রুট 0 দিলে আনসার 0 আসবে। কিন্তু যেই রুট নেগেটিভ কোনো নাম্বার দিবা, দেখবা যে আনসার কি হচ্ছে না? আনসার ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? আমরা কমপ্লেক্স নাম্বার পড়তে গেলে যে নেগেটিভ থাকলেই বা কেন? আমি কোয়েশ্চেন করতে আমার ভাল লাগে। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে যে আমাকে বেসিক ক্লিয়ার করছে। অলওয়েজ কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, রুটের ভিতরে -1 আছে। তো ঠিক আছে, এটা তাহলে কেন? ইমাজিনারি কেন হবে? কোনো ইমাজিনারি থাকবে। রুটের ভিতরে মাইনাস থাকলে সমস্যাটা কোথায়? প্রবলেমটা কোথায়? এটা আমাদেরকে আসলে একটু খুঁজে বের করতে হবে আরকি। এগুলো পড়ার মধ্যে একটা মজা আছে। ম্যাথ নিয়ে আসলে তুমি ঘন্টার পর ঘন্টা টাইম দিতে পারবে। কোনো সমস্যা নেই। আমার দুনিয়ার সব পড়াই, কোনো পড়াই ভাল লাগে না। কিন্তু একটা ম্যাথ দাও, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো। হ্যাঁ? তো আমরা এখন শুরু করি। তাহলে হচ্ছে যে রুটের ভিতরে যা থাকুক তা কখনো নেগেটিভ হইতে পারবে না। 0 হইলে কোনো সমস্যা নাই। এর মান 0 হইলে কোনো সমস্যা নাই। কিন্তু লগের ক্ষেত্রে হচ্ছে যে মাথায় রাখতে হবে, লগের ক্ষেত্রে ভিতরে 0 ও হইতে পারবে না। লগের ক্ষেত্রে হচ্ছে যে গ্রেটার দ্যান 0। আর রুটের ভিতরে হচ্ছে যে গ্রেটার ইকুয়াল 0। এটার ডোমেইন থাকবে কি? এটার ডোমেইন হবে যে 2x প্লাস 1 গ্রেটার ইকুয়াল 0। 0 হইলে বাবা আমার কোনো আপত্তি নাই। 0 এবং 0 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তো জাস্ট আমরা লিখে ফেলি 2x গ্রেটার ইকুয়াল -1, x গ্রেটার ইকুয়াল -1/2। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, লেখচিত্র আঁকি, লেখচিত্র 0, -1/2, -1/2 কিন্তু এখন এক্সিস্ট করতেছে। -1/2 ইকুয়াল আছে, -1/2 নিতে পারবে। -1/2 নিলে এখানে মান বসালে 0 আসবে। কিন্তু -1/2 থেকে বড় নিতে হবে। -1/2 থেকে কি নিতে হবে? তুমি যদি -1/2 থেকে ছোট মান বসাও, -1 বসাও। দেখো -1 বসাইলে এই দিকের একটা মান বসাও। -1 সাপোজ -1 বসাইলা, দেখবা যেটা নেগেটিভ নাম্বার চলে আসছে। -1 বসালে কি আসতেছে? 2 -1 +1 √1 নেগেটিভ। -2 বসাও, তাও নেগেটিভ আসবে। মানে এই দিকের যে কোনো মানের জন্য ফাংশন কি দিবে? রেড অ্যালার্ট। এই দিকের কোনো মান নিতে পারবি না, হারামজাদা। যা নিবি -1/2 থেকে সমান অথবা -1/2 থেকে বড় মানটা নিবি। এই দিকের মানগুলো থাকবে টু প্লাস ইনফিনিটি। তো ডোমেইন ইকুয়ালস টু ডোমেইন ইকুয়ালস টু এইভাবেও লিখতে পারি আমরা। -1/2 বিলং করতেছে। -1/2 যেহেতু বিলং করতেছে, থার্ড ব্র্যাকেট অ্যান্ড আপ টু ইনফিনিটি। ডোমেইন হচ্ছে -1/2 থেকে পর্যন্ত। তো আমাদের যত ডোমেইন নিয়ে যত আসবে, যত কোশ্চেন আসবে, সবগুলো কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টার কম্বাইন থাকবে। মাঝে, মাঝে লগও থাকবে, কেন থাকবে, আবার লগ দিয়ে রুটও দিবে। কম্বিনেশন এ থাকবে। কিন্তু এই ৪ টা জিনিস যদি আমরা কনসেপ্ট বুঝে যেতে পারি, তাহলে মোটামুটি আমরা সবগুলা ডোমেইন আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবা। সেকেন্ড আমি আরেকটা ক্লাস করব প্রবলেম সলভিং নিয়ে। এটা ছিল টোটাল চ্যাপ্টার 1 এর বেসিক ক্লাস। এরপরে যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা। ওকে, বাই, বাই। ভালো থাকবা।